Eso. ঘড়ি দেখছে একজন যে কেউ চাপ নেই ভাই, ঠিকই আসবে। আসবো আসবো, এসে গেছি। আদাব ভাইয়া, আদাব। বিথি চক্রবর্তী আইডি থেকে। সাব্বির আহমেদ, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। মাহফুজ আলম আইডি থেকে জয়েন করেছে। শিয়া কিং দেখা যায় না তো ভাইয়া? কাকে দেখা যায় না? আমাকে? আল্লাহ। শফিকা তন্নি, আসসালামু আলাইকুম ভাইয়া। শাহরিয়ার শাওন, গুড মর্নিং। তাসনিয়া ফেরদৌসি প্রমি, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে না মানে আমাকে দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি আমি আমাকে। আজকে আমরা কি শিখব? আজকে বেশ কিছু ভালো ভালো মজার মজার জিনিসপত্র শিখব। স্ক্রিনের উপর সবুজ সবুজ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ধনীর প্রতি সম্মান দেখে আমরা নীরবতা পালন করি। হেডিং দাও। একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। মানে শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকলে মধ্যবিন্দুগুলো বের করা খুব সহজ। ঠিক আছে, শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকলে মধ্যবিন্দুগুলো বের করা সহজ বাহুগুলোর, কারণ মধ্যবিন্দু মানে তো প্রান্তবিন্দু ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2, তাই না? তাহলে আমরা উল্টাটা করব, মধ্যবিন্দু দেওয়া থাকবে, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। সকালে উঠে পোস্ট দেখা আমি। ভাই অন্য কালারের বোর্ড নেন প্লিজ। বের হয়ে আবার ঢোক। হ্যাঁ, আমার এখানে তো সমস্যা হচ্ছে না, তোমাদের নেটওয়ার্কের সমস্যা। কিছুই দেখা যায় না, শুধু সবুজ আর সবুজ। সবুজের মাঝে আমরা বাস করি, সবুজের মাঝে লাল। হেডিং দাও।
একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার মধ্যবিন্দু বের করতে পারি। বাট তাহলে এবার হেডিংটা দেওয়া এরকমভাবে, একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। এই হচ্ছে আজকের আমাদের প্রথম প্রশ্ন। এটা একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তুলে নাও, হেডিংটা তুলে নাও। হ্যাঁ, উপরে বাড়ানো শুরু করেছে। তো দেখো, এটা করতে গিয়ে আমাদের বেশ কিছু জিনিসপত্র লাগবে, একটু সেগুলো আগে একটু জ্ঞান অর্জন করি। সেটা হচ্ছে এখানকার স্থানাঙ্ক যদি x1 y1 হয় এবং এখানে x2 কি হলো মুস্তাক, থামতে বলো একটু। তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া যদি এরকম হয় যে এটা আলফা বেটি, তোমরা জানো এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে আলফা ইকুয়াল টু হবে x1 প্লাস x2/2, এটা তোমরা জানো মধ্যবিন্দুর ভুজ হয়, প্রান্তবিন্দুর ভুজের গড় মান। এবার এটা হবে y1 প্লাস y2/2। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি প্রান্তবিন্দুর ভুজের যোগফল মধ্যবিন্দুর ভুজের দ্বিগুণ, তাহলে 2 আলফা, আর এখান থেকে প্রান্তবিন্দুর কোটিদ্বয়ের যোগফল এটা ইকুয়াল টু হবে 2 বিটা। এটা আমি অঙ্ক করতে গিয়ে একবারে ব্যবহার করব। ওকে, প্রান্তবিন্দুর ভুজের যোগফল হবে মধ্যবিন্দুর ভুজের দ্বিগুণ, আর প্রান্তবিন্দুর কোটির যোগফল হবে মধ্যবিন্দুর কোটির দ্বিগুণ। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? এই জিনিসটা দিয়েই আমরা এই আকৃতির প্রবলেমগুলো সলভ করব। তাহলে একটা প্রশ্ন লিখি আমরা। প্রশ্নটা লিখো, একটা প্রশ্ন লিখো, একটি ত্রিভুজের, অথবা এভাবে লিখো, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু, যথাক্রমে যথাক্রমে 4 এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে 4 2 5 7 ও 9 1। ওকে,
তার প্রশ্ন হচ্ছে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ এ বি সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক নির্ণয় করো, এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক। এবিসি ত্রিভুজের বিসি সি এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে 4 2 5 7 9 1। এবিসি এর স্থানাঙ্ক নির্ণয় করো। কি বলো ভাইজান? প্রশ্নটা লেখা হয়েছে? প্রশ্নটা লেখা হয়েছে কি না? একখান চিত্র আঁকি আমরা। এই 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 এটা হচ্ছে এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। মনে করো এটা ডি বিন্দু, বিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে 4 2। এটা দিলাম ই বিন্দু, ই হচ্ছে সি এর মধ্যবিন্দু বিবেচনা করলাম, এর স্থানাঙ্ক দেওয়া আছে 5 7 এবং এখানকার স্থানাঙ্ক ধরলাম এফ অফ 9 1। ওকে, আমার প্রয়োজন এবিএস এর স্থানাঙ্ক। এর স্থানাঙ্ক ধরো x1 y1, বি এর স্থানাঙ্ক ধরো x2 y2, আর সি এর স্থানাঙ্ক ধরো x3 y3। সি এর স্থানাঙ্ক x3 y3। ওকে, তাহলে আমি স্থানাঙ্কগুলো ধরে নিলাম। তাহলে তোমরা পরীক্ষা খাতায় লিখবা এইভাবে, ধরি এ বি সি এর স্থানাঙ্ক যথাক্রমে এ অফ x1 y1, বি অফ x2 y2 এবং সি অফ x3 y3। ধরার পরে লিখবা বিসি কমা সি এ কমা এ বি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি অফ 4 2, ই অফ 5 7, এফ অফ 9 1। ক্লিয়ার? এবার আসো কি কাজটা করবো এবার দেখো। আমরা একটু আগে শিখেছিলাম যে কোনো সরল রেখাংশের প্রান্তবিন্দুর ভুজের যোগফল হবে তার মধ্যবিন্দুর ভুজের দ্বিগুণ। তার এখানে দুইটা অংশ করব, এখানে লিখব ভুজের সম্পর্কগুলো, এখানে লিখব কোটিপতিদের সম্পর্কগুলো। খেয়াল করো, তাহলে x1 প্লাস x2, এইটা আমরা দেখতে পাচ্ছি, স্যারও দেখতে পাচ্ছে, x1 আর x2 এ বি এর প্রান্তবিন্দুর ভুজের যোগফল। তাহলে এ বি এর প্রান্তবিন্দুর ভুজের যোগফল হবে এর মধ্যবিন্দুর ভুজের দ্বিগুণ, তার মানে এটা ইকুয়াল টু 18। এটা একবারে লিখবা। ওকে, এবারে লেখা x2 প্লাস y2, সরি x2 প্লাস x3, x2 প্লাস x3, x2 প্লাস x3 মানে বিসি এর ভুজের যোগফল, তাহলে তার মধ্যবিন্দুর ভুজের দ্বিগুণ হবে 8। এবারে লিখবা x3 প্লাস x1 ইকুয়াল টু x3 প্লাস x1 মানে হচ্ছে এসি এর ভুজদ্বয়ের যোগফল হবে তার মধ্যবিন্দুর ভুজের দ্বিগুণ, মধ্যবিন্দুর ভুজ 5 এর দ্বিগুণ 10, তার মানে ভুজের সম্পর্কগুলো কমপ্লিট। কে ক্লিয়ার? কারো বুঝতে সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে বলো। তাহলে এটা এ বি এর ভুজের দ্বিগুণ, এ বি এর ভুজের যোগফল, বিসি এর ভুজের যোগফল, সি এর ভুজের যোগফল। কি ক্লিয়ার ভাইজান? এবার কোটিগুলোর যোগফল যদি করি y1 প্লাস y2, তাহলে এ বি এর কোটির যোগফল মধ্যবিন্দুর ভুজের দ্বিগুণ 2, y2 প্লাস y3, তার মানে বিসি এর কোটির যোগফল হবে তার মধ্যবিন্দুর কোটির দ্বিগুণ, বিসি এর মধ্যবিন্দুর কোটি 2, তার দ্বিগুণ হবে 4। এবার y3 প্লাস y1 মানে সি এর কোটিদ্বয়ের যোগফল তার মধ্যবিন্দুর ভুজের দ্বিগুণ, কোটির দ্বিগুণ, মধ্যবিন্দুর কোটি 7 তো কোনো 14। কি ক্লিয়ার? কারো সমস্যা আছে বুঝতে? দেখো তো বাবা, কি সমস্যা আছে? কোনো ভেজাল আছে? বলো, কারো কোনো ভেজাল আছে কি? এই সম্পর্কটা যে লিখলাম
এই লেখাটা কি তোমরা বুঝেছো বাবা? কোনো ভেজাল বা কোনো 2 নম্বরই কথা আছে? বললা যে ইজি। আরে ভাই, আমি ইজিভাবে বোঝাচ্ছি বলে তো তোমাদের কাছে ইজি লাগতেছে, তাই না? খালি গাইড বই দেখিও কিভাবে করানো হয়েছে, বুঝছে? এবার সবাই যান, আমার শখ হলো, মানুষের শখ হতে পারে না, আমি এই 3টাই ইকুয়েশান যোগ করব। যোগ করলে দেখা 2টা x1, 2টা x2, 2টা x3, তাহলে 2 কমন নিলে x1 প্লাস x2 প্লাস x3, এইটা ইকুয়াল টু 18 আর 8 26 আর 10 মাত্র 36। ওকে, অতএব আমরা বলতে পারি x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 18। ভাই এর আমার, আমি তো পাইলাম এবার x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 18, রাইট? কিন্তু শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হলে পৃথকভাবে আমার x1 দরকার, x2 দরকার, x3 দরকার। অতএব x1 ইকুয়াল টু, ভাই এর আমার একটু ভালোভাবে লক্ষ্য করো, যখন আমি x1 বের করতে চাই তখন এইটুকু বাদ চলে যায়, x2 প্লাস x3, আর x2 প্লাস x3 মান আছে 8, তাহলে 18 থেকে এই 8 বাদ চলে যাবে, এটা ওই পাশে গিয়ে বিয়োগ হবে, তাহলে 18 থেকে 8 বাদ দিলে হবে 10। এবার x2 যদি বের করতে চাই, x2 এর মান বের করতে গেলে x1 প্লাস x3 বাদ যাবে, x1 প্লাস x3 এর মান 10, 18 থেকে 10 যদি খসে যায় তাহলে 18 থেকে 10 খসে গেলে থাকে 8। আবার x3 যদি বের করতে চাই, x3 বের করতে চাইলে x1 প্লাস x2 নাই হয়ে যাবে, x1 প্লাস x2 এর মান কত? 18, 18 থেকে 18 তোমরা তো বিয়োগ করতে পারো, এইটা ইকুয়াল টু 0। তাহলে x1 বেড়ে গেছে, x2 বেড়ে গেছে, x3 বেড়ে গেছে। কি ক্লিয়ার? এ ভাই তোমরা কি বুঝতে পারিস? যোগ বিয়োগ পারো তো? যোগ বিয়োগ পারলে তো অঙ্ক পারা যায়, ঠিক আছে? এবার এখানে অনুরূপভাবে আমি এটা যদি যোগ করি ভাইজান, 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3, এইটা ইকুয়াল টু আসবে 2 আর 4 6 আর 14 মোটামুটি 20। অতএব y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু 10। কি ক্লিয়ার? ভাইয়ের আমার y1 প্লাস y2 প্লাস y3 পেয়ে গেছি, আমার প্রয়োজন y1। তাহলে আয়োজনগুলো একটু দেখো, y1 বের করতে চাইলে y2 প্লাস y3 বাদ যাবে, y2 প্লাস y3 এর মান 4, তাহলে 10 থেকে 4 যদি বার হয়ে যায় তাহলে হয়ে যাবে 6। এবার y2 যদি বের করতে চাই, y2 বের করতে চাইলে y1 প্লাস y3 বাদ, y1 প্লাস y3 14 বাদ যাবে, 10 থেকে 14 বাদ দিলে -4। এবার y3 যদি বের করতে চাই তাহলে y3 বের করতে চাইলে ভাইজান y1 প্লাস y2 বাদ, y1 প্লাস y2 এর মান আছে 2। এইবারে যদি 10 থেকে 2 যদি আমি ফু দিয়ে দিই তাহলে আসবে 8। তাহলে আমার প্রত্যেকটা মান জানা, x1 x2 x3 জানা, y1 y2 y3 জানা, আমার এ বিন্দুর স্থানাঙ্ক তৈরি হয়েছে x1 y1 দিয়ে। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক a অফ 10 6, b এর স্থানাঙ্ক b অফ 8 - 4, সি এর স্থানাঙ্ক c অফ 0 8। এটাই অ্যান্সার। কি বলো ভাইজান? কারো বুঝতে সমস্যা আছে? কোনো ভেজাল আছে? শুধু যোগ বিয়োগ পারতে হবে, তাহলেই অঙ্ক পারা যায়। ওকে, হয়েছে ভাইজান? কি ক্লিয়ার? 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 এগুলো যোগ বিয়োগ, এগুলো ফিলিংসের বিষয়, তাই না? বলো। শতাব্দী ব্রহ্মা, ভাইয়া আপনি শুরুতে কঠিন বললেন কেন? শারমিন সুলতানা তানিয়া, কঠিন, তোমরা গাইড দেখিও খালি কেমন লাগে অঙ্ক করতে, তাই না? অ্যাডমিশনে, মোহাম্মদ মুসা বলতেছে অ্যাডমিশনে আসলে কি এভাবে করব ভাইয়া?
হ্যাঁ 100% এভাবে করবো, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা দেখেছো কত সুন্দরভাবে সলভ করে দিলাম। আর গাইড আলারা যেটা করেছে, 6টা ইকুয়েশান সলভ করেছে, 6টা ইকুয়েশান 6টা আননোন দিয়ে সলভ করেছে, যে কিভাবে আল্লাহ জানে, ওগুলো আমি বুঝতে পারি না। তো আমি যেটা বুঝতে পারবো না সেটা তোমাদেরকে বুঝে লাভ আছে বলো? অ্যাডমিশানে কি এভাবে করতে পারবো? 100% করতে পারবো এভাবে? ভাইজান, এটার আরেকটা ফিলিংস আছে, তোমরা সে ফিলিংসটা নিতে চাও? প্রসঞ্জিৎ ভাইয়া, এগুলো আগে এভাবে করে নাই, এই জন্য তো উজ্জ্বল ভাইয়ের কাছে পড়তে এসছো। যা কিছু করনি আগে, ঠিক আছে, সব কিছু পাবা উজ্জ্বল ভাইয়ের কাছে। হয়েছে? বলো, তোমরা এটার ফিলিংস নিতে চাও? এই অঙ্কের আরো ফিলিংস আছে। ফিলিংসটা অত্যন্ত সুন্দর একটা ফিলিংস। ওকে, ফিলিংস এবার লেখা, ফিলিংস মেথড, ঠিক আছে। বিন্দুগুলন কে দিয়েছি আমি? বিন্দুগুলন দিয়েছি 425791, 425791। ফিলিংস মেথড, ফিলিংস, ওকে। দেখো, ত্রিভুজটা আঁকো, ত্রিভুজটা আঁকো। এই মধ্যবিন্দুগুলো আমাদের দেওয়া ছিল, এটা 42, এটা 51 না 57, আর এটা হচ্ছে 91, রাইট। আমার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালোভাবে খেয়াল করিও, এটার ভিতরে কত সুন্দর। এর আগে যে সলভটা করলাম ওটা তো মনে করো আমরা বাহ্যিকভাবে যোগ বিয়োগ করে করলাম, সূত্র ফেলে করলাম, বাট এটা হচ্ছে ফিলিংস, চরম ফিলিংস। দেখো, আমি যদি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে এই দুটা বিন্দুতে এই দুটা আঙ্গুল দিয়ে এখান থেকে সাই করে সেখানে সুই হয়ে উঠে যাবা, এটাকে বলা হয় সাই সুই মেথড। এখান থেকে এই দুটা সাই করে এসে এখানে সুই হয়ে উঠে যাবে, রাইট। তাহলে সাই করে আসলো আর সুই হয়ে উঠে যাবে, রাইট। সাই সুই, এই জন্য এটাকে বলা হয় সাই সুই মেথড, সাই সুই মেথড, ওকে। এটা অনেক হেটার্সরা বা অনেক হেটার্সরা আমাকে বলবে বা স্যাররা বলবে, এগুলো উজ্জ্বল ভাই শেখাই বলে উজ্জ্বল ভাইয়ের কাছে পড়তে যাও তোমরা, কিন্তু এটা নিয়ে আসতে গিয়েও তো একটা ফিলিংস নিয়ে আসতে হয়েছে। কি ফিলিংস নিয়ে আসতে হয়েছে একটু পরে আমি তোমাদেরকে বলছি ভাইয়েরা আমার। তাহলে কি হলো, সাই করে এখানে চলে আসলো, তার মানে এই দুটো আঙ্গুল ছিল আলাদা জায়গায়, সাই করে এসে এক জায়গায় হলো, দেখো এক জায়গায় হয়েছে, রাইট। এক জায়গায় হয়েছে মানে এই দুটো আসে অ্যাড হয়েছে, এই দুটা বিন্দু অ্যাড হবে, অর্থাৎ এই দুটার ভুজ যোগ হবে, যোগ হয়ে সুই হয়ে উঠে যাবে। সুই মানে একটা যে কাপড় সেলাই করার সুই, সুই মানে একটা বিয়োগ চিহ্নের মতো, অর্থাৎ এই দুটা যোগ হয়ে এই বিন্দুটা বিয়োগ হলে এইটার স্থানাঙ্ক পাওয়া যাবে, অর্থাৎ এইটার এটার যোগ হবে, এই দুটো আসে অ্যাড হবে, অ্যাড হয়ে সুই হবে, সুই মানে বিয়োগ হবে, সুই মানে 4 বিয়োগ হবে। তাহলে 5 আর 9 14, 14 থেকে 4 বাদ দিলে এখানকার ভুজ স্থানাঙ্ক হবে 10। ভাইয়ের আমার, সাই সুই, ওকে। তাহলে সাই সুই মেথড এই জন্য বলা হচ্ছে, এটাকে 9 আর 5 14 হচ্ছে এক জায়গায় আসবে, 14 থেকে 4 সুই হয়ে বেরিয়ে যাবে, তাহলে সুই মানে বিয়োগ করা, তাহলে 14 থেকে 9 আর 5 14 থেকে 4 বিয়োগ করলে 10। এবার 1 আর 7 8, 8 থেকে 2 বাদ দিলে হয় 6। এই বিন্দুর স্থানাঙ্ক কমপ্লিট। দেখো তোমাদেরটার সাথে মিলেছে কিনা, কি ক্লিয়ার? সাই সুই মেথড, এটাই হলো সেই ফেমাস সাই সুই মেথড, রাইট। ঠিক আছে, কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? হয়েছে? তোমরা বুঝেছো কিনা সেটা দেখছি আমি। সাই করে আসলো আর সুই হয়ে উঠবে, রাইট। সাই সুই মেথড, সাই মানে
প্লাস মানে সাই মানে সাই করে আসা মানে এক জায়গায় হওয়া, আর সুই হয়ে উঠে যাওয়া, সুই মানে একটা বিয়োগ চিহ্ন, এটাকে বলা হয় সাই সুই মেথড। ওকে ভাইয়েরা আমার, যদি এবার তোমরা মোস্তাক, এবার যদি আমরা তাহলে কি করলাম, আমি যখন এই শীর্ষবিন্দু বের করলাম তখন এই দুটা যোগ করে এটা বিয়োগ করেছি, এই জন্য ওখানকার স্থানাঙ্ক পেয়ে গেছি, রাইট। এইবারে যদি আমি এখানকার স্থানাঙ্ক চাই, এখানকার স্থানাঙ্ক চাইলে কি হবে, এবারে আরেকটা কালারের পেন নিই, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে এরকম, এখানকার স্থানাঙ্ক নিতে চাইলে তাহলে এইখানে দুটো আঙ্গুল ধরে সাই করে এখানে আসতে হবে, সুই করে এখানে বেরিয়ে যেতে হবে, রাইট। তাহলে এখান থেকে সাই করে আসতে হবে, অর্থাৎ এইটার এটা যোগ করে এটা বিয়োগ করে দিতে হবে, এই যে সাই করে আসতে হবে এখানে, রাইট। হ্যাঁ, তাহলে বলো মোস্তাক 4 আর 5 কত হয়, 9 থেকে 9 বাদ দিলে কত হয়, এখানকার ভুজ স্থানাঙ্ক 0, ঠিক আছে। এবারে আসো 2 আর 5, 2 আর 7, 9 থেকে 1 যদি ক্ষয় হয়ে যায় তাহলে 08, দেখো সি বিন্দুর স্থানাঙ্ক ছিল 08, মিথ্যা কথা বলছি না, এর আগে আমার অ্যান্সারগুলো বের হয়েছিল, তুমি তো ছিল না মোস্তাক, ওই যে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক 08, কত বড়ভাবে করেছিলাম, আর এখন শুধু সাই সুই মেথড দিয়ে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ওকে, এইবারে আমি এখানে যদি করতে চাই, এটার স্থানাঙ্ক বের করতে চাই, ভেরি গুড, তাহলে কি করবো, এখানকার স্থানাঙ্ক বের করতে চাইলে এখান থেকে সাই করে এখানে গিয়ে সুই হয়ে এখানে চলে আসো, ঠিক কিনা বলো, অর্থাৎ এই দুটা যোগ করে এটা বিয়োগ করলে এখানকার স্থানাঙ্ক পাওয়া যাবে, তার মানে 9 আর 4 কত, 13, 9 আর 4 13, 13 থেকে 5 বাদ দিলে 8, এবার বলে 1 আর 2, 3 থেকে 7 বাদ দিলে -4, 3 থেকে 7 বাদ দিলে -4, স্থানাঙ্ক কমপ্লিট। এমসিকিউ আসলে তামা তামা করে দেওয়া যাবে না, সাই সুই মেথড, এক্সিলেন্ট মেথড, 2 ছিলেন না, দেখি আমাদের আগের অ্যান্সারের সাথে মিলল কিনা, এই ঠিকই আছে তো গো, 10 6 8 -4 আর 08 মিলে গেছে, কি ক্লিয়ার ভাইজান, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এক্সামে সাই সুই মেথড অ্যাপ্লাই করা যাবে? মোস্তাক ভাই ইজ সো ব্রিলিয়ান্ট, ভাই আমি অতিরিক্ত উত্তেজনাতে সাই সুই করতে গিয়ে খাতাই ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ, মনে করো সাই সুই কলম দিয়ে করতে গিয়ে ছিঁড়ে গেছে খাতা, তো যাই হোক, ক্লিয়ার ভাইজান। তাহলে আমরা মোটামুটি সাই সুই মেথড ক্লিয়ার। এবারে এই মেথডটা কি করে আসলো, এই মেথডটার লজিক কি, এই লজিকটা কিভাবে বলা যাচ্ছে, দেখো আমি এটাও তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, নাহলে স্যাররা বা অন্যান্যরা দেখে বলবে যে এগুলো এইভাবে অঙ্ক হয় বলে এইভাবে তোমার ভাইয়েরা করে দিয়েছে, ঠিক আছে। তো আসলে এটার ভেতরের জিনিসটা আরও মজার, সেটা হচ্ছে এরকম, এই ছিল আমাদের ত্রিভুজ, এই ছিল আমাদের ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, ওকে, এটা ছিল 4 2 বিন্দু, এখানে ছিল আমাদের 5 7 বিন্দু, আর এইটা ছিল আমাদের 9 1 বিন্দু, রাইট। তো ভাইয়েরা আমার, তোমরা 9 10-এ শিখেছ, দেখো 9 10-এর যে জিনিসগুলো উপপাদ্যগুলো শিখতা, সেগুলো শুধু এসএসসিতে পাশ করার জন্য শিখো নাই, আসলে এগুলো অ্যাপ্লাই করতে হয় পরবর্তী জীবনে, যত হায়ার লেভেলে যাবা আগে সব কিছু ব্যবহার করতে হবে বলে সিলেবাসগুলো পৃথিবীতে এইভাবে সাজানো হয়েছে। লক্ষ্য করো, তোমরা জানো যে এই জিনিসটা আরও অনেক ফিলিংস নিয়ে করা যায়, আরও অনেক ফিলিংস নিয়ে করা যায়, সাই সুই মেথড বাদ দিও। আমি যদি এটা যোগ করে দিই ভাইজান, এগুলো কিন্তু মধ্যবিন্দু, এটা কি তোমাদের খেয়াল আছে? তুমি জানো কোনো একটা উপপাদ্যে তোমাদের ছিল সম্ভবত জেনারেল ম্যাথের 2 নম্বর অনুশীলনীতে 12 নম্বর উপপাদ্য ছিল এরকম, যে একটি ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল, তৃতীয় বাহুর অর্ধেক এবং
তাহলে বলো এই যে দুটা বাহু, এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু এটা অবস্থা, তাহলে এই দুটার যোগফল এই তৃতীয় বাহুর অর্ধেক হবে। তৃতীয় বাহুর অর্ধেক মানে এই যে এখান থেকে এইটুকু সমান এবং সমান্তরাল হবে। তাহলে দেখো এইটুকু সমান এবং সমান্তরাল, রাইট। আবার যদি আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, তাহলে এটাও তো দুটা মধ্যবিন্দুর সংযোগ রেখা, এটাও তো মধ্যবিন্দুর সংযোগ রেখা ভাইজান, কি ক্লিয়ার? তাহলে এই দুটো বিন্দুর মধ্যবিন্দুর সংযোগ রেখা এই তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হবে। তাহলে এর অর্ধেক মানে এইটুকু সমান হবে, কি ক্লিয়ার? তাহলে বলো এটা একটা সামান্তরিক তৈরি হয়েছে, এটা একটা সামান্তরিক। আমি তোমাদেরকে এর আগে সামান্তরিক, রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এই 4 ধরনের চতুর্ভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে 4র্থ শীর্ষবিন্দু নির্ণয় করা শিখাইছিলাম। তোমাদের কি মনে পড়ে? কম কম বেশি বেশি থিওরিতে করাইছিলাম। আবার যে কোনো দুইটা বিপরীত প্রান্তের যোগ করে অপর প্রান্তটা বিয়োগ করলে আরেকটার স্থানাঙ্ক পাওয়া যায়, এটা শিখাইছিলাম। সেখান থেকে এটা এসছে পাগলারা, এই যে দেখো এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, 4র্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। কি শিখাইছিলাম আমি তোমাদেরকে সেদিন? এরকম একটা সামান্তরিক অঙ্কন করেছিলাম, দিয়ে এই স্থানাঙ্ক এই স্থানাঙ্ক এই স্থানাঙ্ক দিয়েছিলাম, এইটা হোয়াট ছিল, এই দুটা যোগ করে এটা বিয়োগ করে দিয়েছিলাম, ওখানকার স্থানাঙ্ক বের করেছিলাম। মনে আছে তোমার? সেদিন মোস্তাক ক্লাসে ছিল তুমি? হ্যাঁ ছিলা। তাহলে এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই জন্য এইটা এটা যোগ করে এটা বিয়োগ করতে হয়। কি ক্লিয়ার? তাহলে বলো 9 আর 5 14 থেকে 4 বাদ দিলে 10, এবার 1 আর 7 8 থেকে 2 বাদ দিলে, এই জন্য হয়েছে এই দুটা কর্ণের যোগফল, অর্থাৎ এই দুটা কর্ণের প্রান্তবিন্দুর যোগফল মাইনাস এই কোণা ইকুয়াল টু এই কোণা পাওয়া যায়। এবারে অন্যভাবে যদি করতে চাও, কম কম বেশি বেশি থিওরি দিয়ে, এইটার এটা সমান্তরাল কিনা বলো। বলো এই 4 থেকে এই 9 কত বেশি? 5 বেশি। এই 5 থেকে 5 বাড়িয়ে দাও, 5 আর 5 10। এই 2 থেকে 1 কত কম? 1 কম। তাহলে এটার থেকে 1 কমিয়ে দাও, 7 থেকে 1 কমিয়ে দিলাম, 6 হয়ে গেল। কি বোঝা নাই ব্যাপারটা? তাহলে দেখো কম কম বেশি বেশি থিওরি এখানে কাজ করে। কেউ যদি মনে করে আমি এইভাবে করব না, এখান থেকে এটা দেখব, এইটার এটা তো সমান এবং সমান্তরাল, তাহলে 4 থেকে 5 বেশি না কম? কত বেশি? 4 থেকে 5 কত বেশি মোস্তাক? 1 বেশি। তাহলে এখান থেকে 1 বেশি, তাহলে এখান থেকে 1 বেশি করে দাও, 9 থেকে 1 বেশি 10। এবারে বলো 2 থেকে 7 কম না বেশি? কত বেশি? 5 বেশি। 1-এর সাথে 5 বেশি করে দাও, বাস মিলে গেল। কোন দিক থেকে লিবা তুমি বলো? দেখতে কত সুন্দর লাগছে চিত্রটা, কি ক্লিয়ার? যে দিক থেকে যাও না কেন। এইবারে বাকিগুলো করার সময় আরেকটা মজার বিষয় আছে মোস্তাক, আর অন্য কোনো দিকে যোগ করার দরকার নাই। তুমি শুধু বলো এই 10 থেকে এই 5 কত কম, এই দিকে আরো 5 কমে দাও, এটা আর এটা সমান না? এইটুকু আর এইটুকু সমান কিনা? তাহলে এটার থেকে এটা যত কম হবে, এখান থেকে এটা তত কম হবে। তাহলে 10 থেকে 5 কম, এই 5 থেকে আরো 5 কমে দিলে 0। এবারে বলো 6 থেকে 7 কত বেশি? 1 বেশি, এখান থেকে আরো 1 বেশি করে দাও, 8। তুমি কোন দিকে যাবা? তুমি এখান থেকে এখানে আসবা, আসো। 10 থেকে 9 কত কম? আরো 1 কমে দাও, 8। 10 থেকে 9 1 কম, এখান থেকে আরো 1 কম হবে, কারণ এটা আর এটা ডিস্টেন্স সমান। এবারে 6 থেকে 1 কত কম? 5 কম। তার 5, এখান থেকে আরো 5 কমে দাও, 1 থেকে 5 কমে দিলে -4। আর এই দিক থেকে যদি ঘোরো তাও ঘোরো, 0 থেকে 4 কত বেশি? 4 বেশি। এখান থেকে আরো 4 বেশি করে দাও। 8 থেকে 2 কত কম? 6 কম। এখান থেকে আরো 6 কমিয়ে দাও, -4। কোন দিকে যাবা তুমি? যে দিকে যাও না কেন অ্যান্সার হবেই। এগুলি হচ্ছে লীলা খেলা যোগ বিয়োগের। ফিলিংস থাকতে হবে, শুধু অনুভূতি শক্তি বাড়াতে হবে, ঠিক আছে? অঙ্কের প্রতি ভালোবাসা জন্মাতে হবে, উজ্জ্বল ভাইয়ের প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে, তাছাড়া হবে না, ঠিক আছে? কি ক্লিয়ার হয়েছে ভাইজান? তুমি কোন দিকে যাবা বলো? সায়েন্সি মেথডটাই বেস্ট। হয়েছে?
জিএমএস 6 চ্যাপ্টারের অনুশীলন 6.3 এর উপপাদ্য 15। যাই হোক, হ্যাঁ, কে বলছে এটা? তুর্য, ঢাকা থেকে। জেনারেল ম্যাথের 6 চ্যাপ্টারের অনুশীলন 6.3 উপাদ্য 15। আমাদের সময় ছিল 2 নম্বর অনুশীলনের 12 নম্বর উপাদ্য, ভাইজান, আমার মনে আছে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। সাইন্সই তো ভালো। আরে ভাই, যেটাই সমস্যা নাই, তোমরা যে মেথডে করো না কেন কোনো সমস্যা নাই, যোগ বিয়োগ জানলেই হবে, যোগ বিয়োগ জানলেই হবে। হ্যাঁ, বুঝছে? তাহলে আমরা একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তিনটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা পরীক্ষার খাতায় ফাইনাল পরীক্ষায় করব ওইভাবে। এমসিকিউ আসলে চিন্তা করবো এইভাবে। অঙ্ককে ভালোবাসতে জানতে হলে অঙ্ক শিখতে হবে এইভাবে, ঠিক আছে? যার ভিতরে কতটা ফিলিংস আছে আসলে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এই ধরনের যত অঙ্ক আসুক না কেন আমরা সব তামা করে দেবো। কি বলো মোস্তাক? আচ্ছা, এবার আসো, আমরা এখন অন্য কিছু শিখতে চাই। সেটা হচ্ছে যে এখন যে জিনিসটা করাবো সেটা শেখার আগে অনেক কিছু শিখতে হবে, তারপরে আমরা আসবো এখানে, ঠিক আছে? তো ভাইয়েরা আমার, দেখো, আমি আগে একটু আলোচনা শুরু করতেছি ঢাল নিয়ে। ঢাল, ওকে। ঢালের সংজ্ঞা তোমরা শিখেছ, বইয়েও আছে। কোন একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কোন একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় ওই সরলরেখার ঢাল। আর আমি বুঝি এটা হচ্ছে ঢাল নির্ণয়ের পদ্ধতি আসলে। আর আমার কনসেপ্টটা হচ্ছে কোনো একটা সরলরেখার এক্স অক্ষ বরাবর একক পরিবর্তনের জন্য ওয়াই অক্ষ বরাবর যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের হারকে বলা হয় সেই সরলরেখার ঢাল। এক্সের একক পরিবর্তনের জন্য ওয়াইয়ের যে পরিবর্তন হয়, এক্সের একক পরিবর্তনের জন্য ওয়াইয়ের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাইকে বলা হয় তোমার ঢাল, ওই সরলরেখার ঢাল। ওকে, যেমন দেখো, এইটা হচ্ছে তোমার একটা সরলরেখা। এই সরলরেখা কতটা ঢাল, অর্থাৎ এটা এই ভূমির সাথে ঢালুতা কত। যেমন দেখো, কোনো একটা পাহাড় যদি এরকম খাড়া অবস্থায় থাকে, তখন বলো তোমরা এই পাহাড়টা অনেক খাড়া হয়ে গেছে, রাইট? ওটা ঢাল বোঝায় আসলে। যখন এরকম হবে তখন তার ঢাল কম, এরকম হবে তার ঢাল কম, ঠিক কিনা? ঢালুতা বোঝা হয়, স্লোপ বোঝানো হয় এটাকে, ঠিক আছে? তাহলে আমরা এটা যদি কোণ থিটা হয়, এক্ষেত্রে এই সরলরেখাটার ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম ইকুয়াল টু ট্যান থিটা, এইটা দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এটা দিয়ে প্রকাশ করা হয়, এম ইকুয়াল টু ট্যান থিটা। এটা সংজ্ঞাতে এইভাবে বলা আছে যে কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় ঢাল। অ্যাকচুয়াল সংজ্ঞা কিন্তু এইটা না। অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে কোনো একটা সরলরেখা দেখে যদি আমরা এটা বুঝতে পারি যে একক পরিবর্তনের এক্স অক্ষ বরাবর একক পরিবর্তনের জন্য ওয়াইয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ঢাল। যেমন দেখো, আমি যদি বলি এই বিন্দুটা থেকে তুমি এই বিন্দুতে আসবা, রাইট? এই বিন্দু থেকে এই বিন্দুতে এক্স এর পরিবর্তন আর ওয়াইয়ের পরিবর্তন বলতে একটা সমকোণী ত্রিভুজ আঁকানো হয়, রাইট? এইটা একটা সমকোণী ত্রিভুজ। এইটুকুকে বলা হয় এক্স এর পরিবর্তন ডেল এক্স, আর এইটুকুকে বলা হয় ওয়াইয়ের পরিবর্তন ডেল ওয়াই, এক্স এর পরিবর্তন ডেল এক্স, ভুজের পরিবর্তন, ঠিক আছে? তো এখানকার স্থানাঙ্ক যদি x1 y1 হয়, এখানকার স্থানাঙ্ক যদি x2 y2 হয় মোস্তাক, ঠিক আছে? ডেল এক্স মানে হচ্ছে এই দুটা বিন্দুর এক্স এর পরিবর্তন, এক্স মানে ভুজের পরিবর্তন। সো ডেল এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি x2 মাইনাস x1, ঠিক আছে? দ্বিতীয় ভুজ মাইনাস প্রথম ভুজ।
আর ডেল ওয়াই মানে হচ্ছে এই দুটা বিন্দুর কোটির পরিবর্তন, কোটি। তাহলে এর কোটি y2 মাইনাস y1। ওকে, তাহলে তুমি চিন্তা করো x এর পরিবর্তন, এভাবে চিন্তা করি আমরা, x এর পরিবর্তন ডেল এক্স হলে y এর পরিবর্তন হয় তোমার ডেল ওয়াই, রাইট? যখন x এর পরিবর্তন ডেল এক্স তখন y এর পরিবর্তন কত? ডেল ওয়াই। অতএব x এর পরিবর্তন যখন 1 একক হবে তখন y এর পরিবর্তন ঐকিক নিয়মে লিখতে পারি আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স। কি ঠিক না বলো? এবং দেখো ডেল ওয়াই মানে এইটা, ডেল এক্স মানে এইটা, এটা যদি থিটা হয় এটা অনুরূপ কোণ, এটাও থিটা, এই থিটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। এই জন্য ডেল ওয়াই বাই ডেল এক্সকে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। এই জন্য সংজ্ঞাতে বলা হয় কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে বলা হয় ওই সরলরেখার ঢাল। কি বোঝা গেছে মাস্টার? হ্যাঁ, তাহলে ট্যান থিটাটা হচ্ছে গাণিতিক মান, এইটার সংজ্ঞা না। অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে এক্স এর একক পরিবর্তনের জন্য ওয়াই এর যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে বলা হয় ঢাল। কি ক্লিয়ার? তাহলে দেখো ভাইজান, তাহলে এইটাকে আমরা বলবো ঢাল। তাহলে সর্বসাকল্যে ডেল ওয়াই আবার এটা, তাহলে এম ইকুয়াল টু সর্বসাকল্যে আমি পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু পাচ্ছি আমি, ওকে, ইকুয়াল টু পাচ্ছি আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক আছে, অর্থাৎ আমরা m ইকুয়াল টু এটা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। উপর থেকে মাইনাস, নিচ থেকে মাইনাস কমন নিয়েছি। তাহলে বাংলা ভাষায় যদি লিখি কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। ভুজদ্বয়ের অন্তর। কি ক্লিয়ার? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, এটা হচ্ছে ঢালের পরিমাপ করার নিয়ম। যদি আমরা দুইভাবে বের করা যায়, কোনো একটা সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, থিটা না দিয়ে বলতে পারে কোনো একটি সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল কত? তাহলে এম ইকুয়াল টু টেন 30 ডিগ্রি বসাবো আমরা, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এখানে অনেক কথা আছে। তাহলে কোণ দিয়ে ঢাল বের করা যায় অনেকভাবে। কোনো একটা সরলরেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ঢাল হবে টেন প্লাস মাইনাস থিটা। তাহলে এগুলো একটু পয়েন্ট করে নাও তোমরা। দেখো, আমরা ঢাল বিভিন্ন ভাষা দিয়ে আসতে পারে। কোন সরলরেখা এক নম্বরে লেখো এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে, এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে, কোণ উৎপন্ন করলে ঢাল এম ইকুয়াল টু টেন, এখানে লিখবা প্লাস মাইনাস থিটা। কারণ তোমার এখানে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, বাট আমাদের সংজ্ঞায় ছিল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। যখন এখানে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা আমরা কনফার্ম না যে এক্স অক্ষের ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিক। এক্স অক্ষের ধনাত্মক দিক আর ঋণাত্মক দিক বলতে আমরা কি বুঝি মনে রাখবা। কোন একটি এক্স অক্ষকে কোন একটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ডান পাশটা ধনাত্মক, বাম পাশটা ঋণাত্মক। ওকে, কারণ ছেলেমেয়ের মধ্যে একটা ভুল ধারণা আছে, এইটাই মনে হয় সবসময় ধনাত্মক দিক। না, আমার সরলরেখাটা যদি এখানে হয়,
এই সরলরেখাটা এখানে যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুর সাপেক্ষে ডান পাশে পুরাটাই ধনাত্মক, এই বাম পাশের পুরাটাই ঋণাত্মক দিক। ইউ হ্যাভ টু বুঝতে হবে। কি ক্লিয়ার? কোন একটা সরলরেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর সাপেক্ষে ডানের পাশটা ধনাত্মক দিক, বামের পাশটা ঋণাত্মক দিক। ইউ হ্যাভ টু জানতে হবে। তাহলে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে m = 10 ± থিটা। এবারে 2 নম্বর, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উল্লেখ যদি করে দেয়, ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে m = শুধু হবে tan থিটা। ঠিক আছে মোস্তাক? সব সময় মাথায় রাখবা এটা, যে ঢাল মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট। কি ক্লিয়ার? আচ্ছা ভাইয়ার আমার, আমাদের ওখানে ± থিটা কেন হলো তোমাদেরকে একটু খেয়াল করা, মানে একটু বুঝাই দেবো। আমি একটু বুঝাই দিই, নইলে তোমরা মন খারাপ করবা। তোমাদের মনের অবস্থা এমনিতেই ভালো না। এই যে দেখো, মনে করো যদি কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে তো m = tan থিটা। বাট যদি এইটা এরকমভাবে কোণ উৎপন্ন করে, এই যে এই বিন্দুর সাপেক্ষে এই দিকটা কিন্তু নেগেটিভ মোস্তাক, রাইট? মনে করো এইটুকু নেগেটিভ দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, রাইট? কিন্তু ইউ হ্যাভ টু নির্ণয় করতে হবে ঢাল। তোমাকে ঢাল বের করতে গেলে অবশ্যই ধনাত্মক দিকের সাথে কোণটাই বিবেচনা করতে হবে। তাহলে বলো তো, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে π - থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই সরলরেখাটার ঢাল যদি tan থিটা হয়, এই সরলরেখার ঢাল হবে tan of π - থিটা। তাহলে এটার ঢাল হবে tan of π - থিটা। ওকে, এইবারে বলো মোস্তাক, tan π - থিটা আমরা বলতে পারি tan π থাকলে tanই থাকে, সেকেন্ড কোঅর্ডিনেট tan নেগেটিভ, তাহলে -tan থিটা। ওকে, এই জিনিসটাকে আবার লেখা যায়, এই -tan থিটাকে লেখা যায় tan of θ। আমরা জানি tan of θ = -tan থিটা হয়, রাইট? তাহলে দেখো, এক্স অক্ষের সাথে যখন কোণ হবে সেটা ধনাত্মক দিকের সাথে হতে পারে, ঋণাত্মক দিকের সাথে হতে পারে। যখন ধনাত্মক দিকের সাথে কোণ, তখন ঢাল tan থিটা। যখন ঋণাত্মক দিকের সাথে কোণ, তখন ঢাল হচ্ছে tan - থিটা। ওই জন্য আমি ওখানে লিখেছি tan of ± থিটা। কি ক্লিয়ার? তাহলে এটা ক্লিয়ার তো নাকি? শুধু এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন থাকলে tan of ± থিটা, অথবা এটাকে তোমরা সংক্ষেপে এটাও লিখতে পারো ± tan থিটা, এটাও লিখতে পারবা। কি ক্লিয়ার? এটা গেল এক্স অক্ষের সাথে কোণ। কিন্তু তোমার মন দরকার এই ঢাল বুঝতে গেলে। ওকে, 3 নম্বরে লেখো, ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করলে, ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে, থিটা কোণ উৎপন্ন করলে, তোমাদেরকে একটু বুঝাই দিই উৎপন্ন বানান কি মোস্তাক, সরি, থিটা কোণ উৎপন্ন করলে কি হবে দেখো ঢালটা, সেটা আমরা এইভাবে চিন্তা করব। ওকে, তো এটা মূলবিন্দু, ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করা মানে এইটা, ওয়াই অক্ষের এটা ধনাত্মক দিক। এই যে সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, দ্যাট ইজ থিটা। ওকে, এটাও হতে পারে, আবার এই সরলরেখাটা এরকম ভাবেও হতে পারে। তাহলে এটাও থিটা, রাইট? হয়েছে? আমি কিন্তু চাই আমরা এই 2 প্রকারের সরলরেখা কিভাবে কোণ উৎপন্ন করে। এই যে দেখো, এই সরলরেখাটা, রাইট? এই সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, রাইট? বাট আমাদের প্রয়োজন সেটা এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করবে, কারণ ঢালের সংজ্ঞাই তো তাই। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট। কি ক্লিয়ার? তাহলে আমরা কাজ করি, এই সরলরেখাটাকে সুন্দর করে এখান থেকে ট্রান্সফার করে সমান্তরাল করে এখানে নিয়ে আসি তোমাদের সুবিধার জন্য, রাইট? তাহলে বলো মোস্তাক, এইটুকু তো থিটা, এটুকু থিটা কেনা, এটাও থিটা, এটাও থিটা। তাহলে এইটুকু কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি -θ কোণ উৎপন্ন করে রে পাগলা। 90 ডিগ্রি, কারণ এই পুরাটুকু তো 90 ডিগ্রি।
ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, রাইট। আর যদি আমরা এই সরল রেখাটাকে এখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে চলে আসি, এবার এই থিটাটা যদি এখানে লিখি থিটা, তাহলে এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ লাগবে সব সময়, ধনাত্মক দিক মানে এখান থেকে এইটুকু কোণ কত, ওকে, 90 ডিগ্রি প্লাস থিটা। ক্লিয়ার? তাহলে একটা সরল রেখা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করে, আর একটা সরল রেখা 90 ডিগ্রি প্লাস থিটা কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? আমি যদি একটু বড় করে চিত্র আঁকে দেখাই, অনেকের সমস্যা হতে পারে, এই হিজিবিজি লাগতে পারে। এই হিজিবিজি থেকে গিজি বোঝার জন্য আমরা একটু বড় চিত্র আঁকি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা সরল রেখা দিয়েছি, এখানে আরেকটা সরল রেখা দিয়েছি, এখানে থিটা দিয়েছিলাম যে এই সরল রেখাটার ক্ষেত্রে, আর এই সরল রেখাটার ক্ষেত্রে এখানে থিটা দিয়েছিলাম, ঠিক আছে মোস্তাক? হ্যাঁ, আমি যেটা করেছি যে এই দুটো সরল রেখাকে মূল বিন্দুতে ট্রান্সফার করেছি, ওকে, সমান্তরাল রেখে মূল বিন্দুতে ট্রান্সফার করেছি। তাহলে এইটাকে মূল বিন্দুতে ট্রান্সফার করেছি এইভাবে। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তাহলে এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে মোস্তাক? 90 ডিগ্রি মাইনাস থিটা। এবারে কি তুমি বুঝতে পারিস? হ্যাঁ, আর এটা যদি ট্রান্সফার, এটা ট্রান্সফার করেছি, এবার এটা যদি ট্রান্সফার করি, এটা ট্রান্সফার করলে সরল রেখাটা আসবে এখানে, আর এটা যেহেতু থিটা বলেছি তাহলে এটাও হবে থিটা। তাহলে এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? এই কোণটা হচ্ছে এইটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, ওকে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা। এবার আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই সরল রেখাটার ঢাল হবে tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এই সরল রেখাটার ঢাল হবে tan অফ 90 ডিগ্রি। তার মানে দুই ধরনের ঢাল আসতে পারে, m ইকুয়াল টু tan অফ 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, রাইট? সো দিস ইকুয়াল টু, আমরা জানি এটা হবে cot থিটা। 90 ডিগ্রি প্লাস থিটা থাকলেও হয় cot থিটা, মাইনাস থিটা থাকলেও হয় cot থিটা। এখন বুঝতে হবে চিহ্নটা, 90 ডিগ্রি প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের tan নেগেটিভ, সুতরাং এখানে নেগেটিভ আসবে, ওকে। আর যদি আমরা বলি tan মাইনাসটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টের পজিটিভ, অর্থাৎ এখানে প্লাস মাইনাস দুটাই আসতে পারে। তাহলে m ইকুয়াল টু প্লাস মাইনাস cot থিটা লিখবা যদি ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন দেওয়া থাকে। কোনো সরল রেখা ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে তার ঢাল হবে প্লাস মাইনাস cot থিটা। মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো, ওকে। কোন সরল রেখা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করলে সেটা তো আমরা দেখেছি, ওকে। কি হয়েছে? যখন ভেট বকার জন্য কোনো টপিক খোঁজে পাও না তখন রাজশাহী কিংসের জার্সি বাহানা দিয়ে ভেট বকা শুরু করো, ভালোই বিনোদন। সবাই এত কথা বলে, বাবা গো, আমি খুব ভদ্র, কথা বলি না। কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই? আর কত ক্লাস লাগবে সরল রেখা শেষ করতে? সরল রেখা শুরুই হয়নি রে পাগলারা, সরল রেখা শুরুই হয়নি। আরও 5-6টা ক্লাস পরে সরল রেখা শুরু হবে, অ্যাকচুয়াল ক্লাস। আজকে কয় নম্বর ক্লাস সরল রেখার? না না, 6 নম্বর মনে হয়। সারিয়াসান, দৃষ্টি আকর্ষণ আমার করতেছো তুমি, এটা কি ফুটবল নিয়ে কথা বলার জায়গা? আসলে বেয়াদবের সীমা আছে তো, ওরা হচ্ছে আসলে বেয়াদব। এখানে ক্লাস করতে এসছে, এসে ফুটবল খেলার গল্প করতেছে, তাই না? ঠিক আছে, কি হয়েছে? জ্যামিতি 7 নম্বর ক্লাস এখনো শুরু হয়নি, আরো 3-4টা ক্লাস পরে আমরা ইনশাল্লাহ সরল লেখা শুরু করব। এখানে এবার দেখি কে কথা বলছে খেলা নিয়ে। মোস্তাক, যে যে কথা বলবে ওকে হচ্ছে বের করে দাও, ওকে গ্রুপ থেকে বের করে দাও, ব্লক মারে দাও, ঠিক আছে? তুমি কমেন্ট দেখো কারা হচ্ছে এই ফুটবল খেলা নিয়ে
একে ওকে ঢ্যাস মারামারি করতেছে, এটা ইয়া করে তুমি ব্লক মারো এবং ওদেরকে আউট করে দাও ইয়া থেকে, গ্রুপ থেকে। দরকার নেই আমার ওইসব স্টুডেন্টের বেয়াদবি। কষ্ট করে পড়াচ্ছি, ওদের শুরু হয়ে গেছে। আর যখন বুঝবে না তখন বাসায় একটা টিচার নিতে হবে। তখন বাপ মারা বলবে যে উজ্জ্বল ভাইয়ের কাছে পড়লে বাসায় একটা টিচার নিতে হয়, এই জন্য নিতে হয়, এমনি তো নিতে হয় না। ঠিক আছে? এত বেয়াদব কেন হবে? ব্লক মারি দেবা। এই যেই মনে করা হচ্ছে একে অপরকে নিয়ে খেলা নিয়ে বিশেষ করে এই কথাবার্তা বলতেছে, ব্লক মারো। দেখবা ওই আইডিতে ক্লিক করলে তোমার ওই গ্রুপে গিয়ে রিমুভ অপশন আসবে, রিমুভ করে দাও ওকে। ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ উৎপন্ন করলে একই কাহিনী, একই অ্যান্সার আসবে, একই অ্যান্সার আসবে। মোহাম্মদ মুসা ওয়াই অক্ষের সাথে পজিটিভ দিকের সাথে তো কোণ উৎপন্ন করেছে দুটাই, বাট সরলরেখাটা একটা এদিকে একটা এদিকে। ঠিক আছে? এই দুটা সরলরেখাকে যেখানে নিয়ে যাও না কেন সবসময় এই প্লাস মাইনাস থিটা কোণ হবে। ঢালের সংজ্ঞায়িত ট্যানজেন্ট নিতে হয়, এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তারপরে ভাই আপনি কোন বই প্রেফার করেন? আমি কোনো বই প্রেফার করি না, আমি কোনো বই প্রেফার করি না। আমি আমার মতো করে পড়াই, আমি সিরিয়াল মেনটেন করে পড়াই, যে কোনটার পরে কোনটা শেখাতে হবে সেটা আমার খুব ভালোভাবে জানা আছে, সেভাবে আমি পড়াই। হয়েছে? মোস্তাক, তুমি দেখবা যে কারা একটু কথাবার্তার উত্তর বলছে, রিমুভ করে দিবা সরাসরি। ও পরে ক্লাস করতে পারবে না যখন, তখন ওকে আমি ধরবো, দেখবানি। তাহলে আমরা এক্স বা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ থাকলে সেই সরলরেখার ঢাল পাইলাম। আর দুটা বিন্দু দেওয়া থাকলে বিন্দুর ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে তিনভাবে ঢাল বের করতে পারি আমরা সাধারণত। অক্ষদ্বয়ের সাথে কোণ দেওয়া থাকলে, দ্বিতীয়ত হচ্ছে দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, অর্থাৎ সরলরেখার উপরিস্থিত কোনো দুটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে তার ঢাল হয় কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আর একটা থাকে সেটা হচ্ছে ইকুয়েশন থেকে। ওকে, ইকুয়েশন থেকে ঢাল বের করা যায়। হয়েছে? ইকুয়েশন থেকেও ঢাল বের করা যায়। সেটা হচ্ছে এরকম যে মনে করো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা সরলরেখার ইকুয়েশন। এক্স আর ওয়াইয়ের একঘাত বিশিষ্ট পদ যদি থাকে কোনো ইকুয়েশনে, সেই ইকুয়েশনটা হচ্ছে সরলরেখার ইকুয়েশন। তো এখন এই ইকুয়েশনকে আমরা লিখতে পারি এরকমভাবে যে বি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস সি, অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। তোমরা জানো সরলরেখার আদর্শ সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা 9 10 ছিল। এই এমকে বলা হয় সরলরেখার ঢাল, অর্থাৎ ওয়াইকে সহগ ফ্রি করে সবগুলোকে ডানে পার করলে এক্সের সাথে যেটা সহগ থাকে সেটাই ঢাল। তাহলে এক্সের সাথে এখানে সহগ হচ্ছে মাইনাস এ বাই বি। তাহলে সরলরেখার সমীকরণ থেকে ঢাল বের করতে হলে ওয়াইকে বাম পাশে রেখে সবগুলোকে ডাইনে পার করে এক্সের যে সহগ থাকবে সেটাই হচ্ছে সেই সরলরেখার ঢাল। তাহলে সরলরেখার ইকুয়েশন থেকেও ঢাল বের করা যায়। ওকে, এবার আসুন আরেকটা জিনিস বলবো আমরা। এটা মূল বিন্দু মোস্তাক, এটা একটা সরলরেখা। আর মনে করো গোটাটা তো চাইনি আমি, এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা। ওকে, এই দুটা সরলরেখা মনে করো সমান্তরাল। কি তরাল? সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি হয় এটা একটা ছেদক বলা হয়। এটা যদি থিটা কোণ হয় এটাও থিটা কোণই হবে, কারণ এটা এদেরকে বলা হয় অনুরূপ কোণ। অর্থাৎ এর ঢাল যা হবে এর ঢালও তাই হবে।
কারণ এটাও থিটা, এটাও থিটা, এর ট্যানজেন্টও যা আসবে এর ট্যানজেন্টও তাই আসবে। অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় সমান হবে। দুটি সরলরেখা সমান্তরাল হলে, লিখে রাখো, দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় সমান হবে। তাদের ঢালদ্বয় সমান হবে। তাদের ঢালদ্বয় সমান হবে। কি ক্লিয়ার? দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাদের ঢালদ্বয় সমান হবে। ক্লিয়ার? তাহলে এটা একটা তথ্য, এটা লিখে রাখো। আরও তথ্য আছে, আজকে মেলা কিছু শেখানোর আছে, কিন্তু তোমরা গল্প করা শুরু করো, দেখো আমি সবগুলোকে ব্লক মারবো। আমার মন মেজাজ যদি খারাপ করে দাও তাহলে ক্ষতিটা তোমাদের। এটা হচ্ছে মূল বিন্দু মস্তক, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা সরলরেখা দিলাম, ওকে, এবং এই সরলরেখার উপরে লম্ব একটা সরলরেখা দিলাম। এটা লম্ব, অর্থাৎ এটার সাথে এটার কোণ হচ্ছে 90 ডিগ্রি, রাইট? এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। আমি যদি ধরি 1 নম্বর সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ওকে, এই সরলরেখাটার উপরে যদি এটা লম্ব হয়, তাহলে আমি যদি বলি মোস্তাক তাহলে এই কোণটা এখন কত? এই কোণটা, তাহলে এইটুকু থিটা, এইটুকু 90 ডিগ্রি, তাহলে পুরা কোণটা কত? 90 ডিগ্রি প্লাস থিটা, রাইট? তার মানে আমি বলতে পারি এই 1 নম্বর সরলরেখাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে 2 নম্বর সরলরেখাটা 90 ডিগ্রি প্লাস থিটা কোণ উৎপন্ন করবে, যদি এই দুটো সরলরেখা পরস্পরের উপর লম্ব হয়। তাহলে আমি যদি বলি একের ঢাল m1 দ্বারা প্রকাশ করতেছি, হ্যাঁ, যেহেতু দুটা ঢাল আলাদা, m1 ইকুয়াল টু, তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, 1 নম্বর সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, এই জন্য m1 ইকুয়াল টু tan থিটা লিখেছি। এর ঢালটা m1 ধরেছি, এটার ঢাল m2 ধরি। তাহলে এবার 2 এর ঢাল, বলো মোস্তাক 2 এর ঢাল m2, তাহলে তোমাকে দেখতে হবে ট্যানজেন্ট নিতে হবে কার? 2 নম্বর সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে। তাহলে 2 নম্বর সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে? 90 ডিগ্রি প্লাস থিটা। আমরা জানি 90 ডিগ্রি থাকলে টেনটা কটে পরিণত হয়ে যায়, তাহলে কট থিটা। কিন্তু 90 ডিগ্রি প্লাস থিটাটা এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টে টেন হয় নেগেটিভ, সুতরাং এখানে দিতে হবে নেগেটিভ, ওকে? সো m2 এর মান এটা। এখন এটা ইকুয়াল টু, বা m2 ইকুয়াল টু মাইনাস এই কট থিটাকে লেখা যায় 1/tan থিটা, লেখা যায় কিনা? দিস ইকুয়াল টু মাইনাস 1/tan থিটা, মানে আবার m1, দিস ইজ m1, তাহলে m2 ইকুয়াল টু আসলে মাইনাস 1/m1, তাহলে অতএব m1 ইন্টু m2 ইকুয়াল টু মাইনাস 1। তার মানে তোমাকে বুঝতে হবে দুটা সরলরেখা যদি পরস্পরের উপর লম্ব হয় তাদের ঢালদ্বয়ের গুণফল হবে -1, এটাই সিদ্ধান্ত। তাহলে ফাইনাল সিদ্ধান্ত, সমান্তরাল হলে ঢালদ্বয় সমান, আর পরস্পরের উপর লম্ব হলে ঢালদ্বয়ের গুণফল -1। তাহলে এই তথ্যটা আমরা এখন লিখব যে দুটি সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে, দুটি সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে, পরস্পরের উপর লম্ব হলে ঢালদ্বয়ের গুণফল -1, তাদের ঢালদ্বয়ের গুণফল হবে -1। কি ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কি ক্লিয়ার? দেখো মোস্তাক কেউ কথা বলতেছে মনে হয়।
পরস্পরের মধ্যে হয়েছে। তাহলে দুটা সরলরেখা পরস্পরের লম্ব হলে তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল -1। কি ক্লিয়ার? এবার আসো, আরো কথা আছে, আমার কথা শেষ হয়নি, আজকে শুধু কথাই হবে। দেখো মস্তক, এবার মনে করো এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এর এখানে একটা সরলরেখা আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সরলরেখার উপর একটা বিন্দু আছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক মনে করো তুমি x1 y1, ওকে, এটা দেওয়া থাকবে, ওকে, এবং এই সরলরেখাটা ঢালও দেওয়া থাকবে। তাহলে একটা সরলরেখার ঢাল দেওয়া থাকবে, একটা সরলরেখা, ওই সরলরেখার উপরিস্থিত একটা বিন্দু দেওয়া থাকবে, তাহলে ঢালটা দেওয়া থাকবে। প্রশ্নে ঢাল দেওয়া থাকবে মানে tan থিটা জানা, ঢাল দেওয়া থাকবে, ওকে, ঢাল থাকবে, ওকে। ওই সরলরেখার উপরিস্থিত একটা বিন্দু x1 y1 দেওয়া থাকবে। আমার প্রশ্ন, ওই বিন্দু হতে একটা নির্দিষ্ট একক দূরবর্তী দুটা বিন্দু পাওয়া যায় ওই সরলরেখার উপরে। দেখো, আমি যদি বলি এখান থেকে r একক দূরবর্তী এই বিন্দুটা, এই যে r একক দূরবর্তী এই বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে চাই। r একক দূরবর্তী ওই রেখাস্থ দুটা বিন্দু পাওয়া সম্ভব, একটা এই দিকে আর একটা এই দিকে। এই দুটা বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে চাই, ঠিক আছে? তাহলে কি সূত্র দিয়ে আমি করব বা কি ফিলিংস দিয়ে করব? তাহলে প্রশ্নটা লেখো বা ফিলিংসটা লেখো, মানে একটা জ্ঞান অর্জন করতেছি। একটি সরলরেখার ঢাল দেওয়া থাকবে, ওই রেখাস্থ x1 y1 বিন্দু হতে, খাতায় লেখো, একটি সরলরেখার ঢাল দেওয়া থাকবে, ওই রেখাস্থ x1 y1 বিন্দু হতে, x1 y1 বিন্দু হতে r একক দূরবর্তী ওই রেখাস্থ বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয়। ওই রেখাস্থ বিন্দু সমূহের কেন বলছি? একটা নির্দিষ্ট বিন্দু হতে একটি সরলরেখার উপরে দুটা বিন্দু পাওয়া যায় নির্দিষ্ট একক দূরবর্তী, ঠিক আছে? এই জন্য বলছি এই বিন্দু থেকে আর একক দূরবর্তী কটা বিন্দু পাওয়া যাবে। ওই রেখাস্থ যদি না বলতাম তাহলে কোটি কোটি বিন্দু পাওয়া যেত। এই বিন্দু থেকে আর একক দূরবর্তী এদিকে থাকতো, এদিকে থাকতো, এদিকে থাকতো, এদিকে থাকতো, কিন্তু ওই রেখাস্থ বলার কারণে কটা বিন্দু পাওয়া গেছে? দুটা বিন্দু পাওয়া গেছে। তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব, রাইট? দেখো, আমি ধরে নিলাম বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই, এটা তোমাকে বের করতে হবে, এটা তোমাকে বের করতে হবে, রাইট? তো ভাইয়েরা আমার, আমি এখান থেকে এইটুকু এক দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, ওকে। ত্রিভুজ আঁকার পরে যে কাজটা করব, এইটুকুকে বলা হয় ভুজের পরিবর্তন। এর ভুজ এক্স, এর ভুজ x1, অর্থাৎ x মাইনাস x1, আর এইটুকু হবে y মাইনাস y1, রাইট? এটা যেহেতু ঢাল দেওয়া থাকবে মানে tan থিটা জানা, ঢাল দেওয়া থাকবে মানে tan থিটা জানা। tan থিটা যদি বের করতে পারো তাহলে cos থিটা sin থিটাও বের করা যায়, cos থিটা এবং sin থিটাও বের করা যায়। তো এখন দেখো, এটা যেহেতু থিটা তাহলে এটা ডেফিনেটলি থিটা, রাইট? আমার তো দরকার এক্স আর ওয়াই এর মান। তাহলে তুমি এখান থেকে বলো, আমি যদি এখানে cos থিটা ইকুয়াল টু লিখি, cos থিটা ইকুয়াল টু কবরে ভূত অনেক, ভূত মানে হচ্ছে এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে r, দ্যাট মিনস এক্স মাইনাস x1 ইকুয়াল টু r cos থিটা। অতএব x ইকুয়াল টু x1 প্লাস r cos থিটা। এটা হচ্ছে x এর মান বের করার জন্য বুদ্ধি। যে কোনো একটা সরল রেখার উপরিস্থিত x1 y1 বিন্দুতে r একক দূরবর্তী কোন একটা বিন্দুর ভুজ বের করার সূত্র হবে x1 প্লাস r cos থিটা। x1 মানে ওই বিন্দুর ভুজ, প্রদত্ত বিন্দুর ভুজ, r মানে যে দূরত্বে তুমি বের করতে চাও, আর cos থিটার মান বের করা যাবে। tan থিটা দেওয়া থাকলে cos থিটাও বের করা যাবে, সেটা আমি আসতেছি অঙ্ক করতে গিয়ে বোঝাচ্ছি আমি কি করে cos থিটা বের করতে হয়, কি করে sin থিটা বের করতে হয়।
আবার দুইটা বিন্দু যেহেতু পাওয়া যাবে, সেটাও কি করে আসতেছে সেটারও ফিলিংস আছে, অঙ্কে গিয়ে আমি বোঝাচ্ছি, আগে সূত্রটা ডিরাইভ করে নিই। এবার সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই অতিভুজ হচ্ছে আর। এখান থেকে দেখবা ওয়াই ইকুয়াল টু আসবে ওয়াই ওয়ান প্লাস আর সাইন থিটা। ওকে, তাহলে এই হচ্ছে ওয়াই এর সূত্র। তাহলে এই দুটা সূত্র আমরা ইউজ করব কোথায়? যদি আমরা কোনো উদ্দীপক পড়ে বা কোনো অঙ্কে গিয়ে দেখি একটা সরল রেখার ঢাল জানা আছে, সরল রেখার উপরে একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে একটা নির্দিষ্ট একক দূরবর্তী ওই রেখাস্থ বিন্দু সমূহের স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে এই দুটা সূত্র অ্যাপ্লাই করে আমরা করব। দুটা বিন্দু কি করে পাবো? একটা অঙ্ক নিয়ে বুঝি, তাহলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তাহলে লিখো, একটা প্রশ্ন লেখো, একটা ডিটেল প্রশ্ন। ওকে, ডিটেল প্রশ্ন লেখো। একটি সরলরেখার ঢাল, একটি সরলরেখার ঢাল -3/4 ওই রেখাস্থ 5-2 বিন্দু হতে ওই রেখাস্থ 5-2 বিন্দু হতে 10 একক দূরবর্তী ওই রেখাস্থ বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, এখানে দেখো আমার সব কিছু দেওয়া আছে, tan থিটা দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে দ্যাট ইজ 5-2 মানে x1 y1, 10 একক দূরবর্তী মানে r দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, এগুলো আগে লিখে নিই। এখানে tan থিটা ইকুয়াল টু -3/4 দেওয়া আছে। ওকে, এখান থেকে একটা কাজ করে নিবা তোমরা। ঢাল দেওয়া আছে, এটা যদি থিটা হয়, এখানে নেগেটিভ দেওয়ার অর্থ হচ্ছে থিটাটা হবে স্থূলকোণ, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার সরলরেখাটা স্থূলকোণ তৈরি করবে। আর যদি পজিটিভ থাকতো তাহলে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ এইটা নির্ধারণ করার জন্যই জাস্ট এইটুকু আমাদের প্রয়োজন। ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। এই যে ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে আসতেছি। কখন, কয়টায়? আমি আসতেছি 10-15 মিনিট। কি জন্য? নাটোর কেন? তো নাটোর যাচ্ছে যে আমরা নাটোর স্টুডেন্টরা ক্লাস করতেছে, নাটোরে যাই খাবো ছেলে মেয়েদের বাসায়। আচ্ছা, আমি আসতেছি 15 মিনিট আঙ্কেল, 15 মিনিট। আচ্ছা, আসসালামু আলাইকুম। একটু জোরে গাড়ি চালাবো নি। জি, আসসালামু আলাইকুম। যারা নাটোরের আছো তারা রেডি থাকো, আমি নাটোরে আসতেছি কিছুক্ষণ পরে। তাহলে -3/4 tan থিটা ইকুয়াল টু, মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে স্থূলকোণ তৈরি করে, কিন্তু লম্বের দৈর্ঘ্য 3, ভূমির দৈর্ঘ্য কিন্তু 4। ওকে, এখানে অতিভুজ দিবা 5, বাট যখন তুমি সাইন থিটা লিখবা তখন লিখবা প্লাস মাইনাস লম্ব বাই অতিভুজ 3/5, আর যখন তুমি কস থিটা লিখবা তখন লিখবা প্লাস মাইনাস ভূমি বাই অতিভুজ। কেন এটা করলাম এটা বুঝাই তোমাদেরকে, শোনো। ট্যান থিটা নেগেটিভ হবে, এর অর্থ হচ্ছে সাইন থিটা, তুমি জানো ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটার মান হতে হবে নেগেটিভ।
অর্থাৎ সাইন থিটা যদি পজিটিভ ব্যবহার করো কস থিটা ব্যবহার করতে হবে নেগেটিভ, আর যদি সাইন থিটা নেগেটিভ ব্যবহার করো কস থিটা ব্যবহার করতে হবে পজিটিভ, তাহলে তাদের অনুপাত হবে নেগেটিভ। কি ক্লিয়ার? এই জন্য আমরা দুইটা করে মান পাচ্ছি বারবার। ওকে, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে সাইনের প্লাস ব্যবহার করলে কজের প্লাস ব্যবহার করবা সূত্রে, সাইনের মাইনাস ব্যবহার করলে কজের মাইনাস ব্যবহার করবা, তাহলে টেন থিটার মান পাইছি, সাইন থিটার মান পাইছি, কস থিটার মান পাইছি। এবার আসো, এখানে x1 y1 এর মান কত দেওয়া আছে? x1 y1 এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 5 2, আর r এর মান কত দেওয়া আছে? r এর মান দেওয়া আছে হচ্ছে 10, r এর মান দেওয়া আছে 10। কি ক্লিয়ার ভাইয়ের আমার? এবার আমরা অঙ্ক শুরু করব। ধরি নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক xy, লেখো ধরি নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক xy। তাহলে তোমাকে কি বলতে হবে? যেহেতু tan থিটা নেগেটিভ, সুতরাং sin থিটার cos থিটার চিহ্ন হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে কেস 1, কেস 1 এক নম্বর কেস এভাবে লিখবা, cos থিটা ইকুয়াল টু 4/5 হলে sin থিটা ইকুয়াল টু তোমাকে ব্যবহার করতে হবে -3/5, কারণ tan থিটার মান এখানে নেগেটিভ। এই দুটো ভাগ করে দেখো, sin থিটা বাই cos থিটা করে দেখো, -3/4 হবে। অতএব আমরা x ইকুয়াল টু সূত্র কি শিখলাম? x1 প্লাস r cos থিটা। তাহলে x1 এর মান কত? x1 এর মান 5 প্লাস r এর মান কত? 10, আর cos থিটার মান কত? 4/5। এবারে বলো 5 আর 8 10 কাটাকাটি গিয়ে 2 4 2 8, 8 আর 5 এ 13। কি ক্লিয়ার? এবারে y এর মান যখন বের করব তাহলে y1 প্লাস r sin থিটা। এখন তোমরাই বলো y1 মানে কত? y1 মানে হচ্ছে y1 মানে 2 প্লাস 10 ইন্টু সাইন থিটা। cos থিটার মান পজিটিভ ব্যবহার করেছো, সাইন থিটার মান ব্যবহার করতে হবে নেগেটিভ। তাহলে এখানে -3/5, তাহলে এটা ইকুয়াল টু 2 - 6 প্লাস 2 মানে -4। অতএব এক্ষেত্রে স্থানাঙ্কটা হচ্ছে তোমার 13 - 4, স্থানাঙ্ক 13 - 4। এটা একটা কেস, এটা কেস 1, যখন cos থিটা পজিটিভ sin থিটা তখন নেগেটিভ। এবারে cos-এর মান নেগেটিভ আর sin-এর মান পজিটিভ দিয়ে তোমরা বের করিও। তাহলে এই জাতীয় যত অঙ্ক আসবে সব এভাবে করতে হবে, যে কি কি তোমার দেওয়া আছে আর তোমার কি নির্ণয় করতে হবে। কি ক্লিয়ার? এটা কেন শিখালাম সামনের দিন বুঝবো আমরা। কি ক্লিয়ার? হয়েছে মাস্তাক সবার? হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে মাস্তাক কেটে দাও। খোদা হাফেজ।